নয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। 151 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা, কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী বলেছেন নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয় বলেছেন পরিবেশ উপদেষ্টা। হাসিনা আমলের সকল হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়েছেন প্রেস সেক্রেটারি। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তারেক রহমানের অভিযোগ। ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করতে বর্ধিত সভায় নির্দেশনা। চড়তে শুরু করেছে লেবু, শসা, বেগুন সহ রোজা নিত্য পণ্যের দাম। বাড়তি মাছ এবং মুরগির দামও, স্থিতিশীল ছোলা, চিনি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতীয় সংসদের সামনে থেকে যাত্রা শুরু করল দেশে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে 151 সদস্যের আংশিক কমিটি। কোনো বিভক্তি নয়, সবাইকে হতে হবে বাংলাদেশপন্থী বলেছেন উপদেষ্টার পদ ছেড়ে দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম। আগামী থেকে সংসদে যাবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ, অন্য কোনো দেশ নয়, এমনটাই হুঁশিয়ারি নতুন দলের নেতাদের। ওবায়দুল্লাহ মামুনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ফারুক বাবু, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। তারুণ্যের মিছিল আর স্লোগানে মুখরিত রাজধানীর মানিক মিয়া এভিনিউ, কানায় কানায় পরিপূর্ণ জাতীয় সংসদ ভবনের সামনের রাজপথ। দুপুর থেকেই অনুষ্ঠান স্থলে আসতে থাকে তারুণ্যের সমাবেশ। 3টার মধ্যেই লোকে লোকারণ্য মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি সড়ক। মাথায় জাতীয় পতাকা, হাতে প্লেকার্ড নিয়ে সারা দেশ থেকে সমবেত নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মরা। বৈষম্যবিহীন বাংলাদেশ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। স্বাধীনতার 54 বছর পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন দল গঠন। জুলাই বিপ্লব যাদের চেতনা, সেই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে নতুন দল জাতীয় নাগরিক পার্টি, জানালেন সংগঠকরা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নতুন দল ঘোষণার আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অংশ নেন দেশের রাজনীতিবিদ, কূটনৈতিক, বিশিষ্ট জনসহ নানা শ্রেণীর মানুষ। কেন্দ্রীয় নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সংসদে যাওয়ার লক্ষ্যেই সংসদের সামনে থেকে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বলেন, সংসদে কে যাবে নির্ধারণ করবে ভারত নয়, দেশের খেটে খাওয়া মানুষ। জানান, বিভাজনের ঊর্ধ্বে উঠে একতার রাজনীতি চালু করতে চায় জাতীয় নাগরিক পার্টি। আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে করবে করবে। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। বিভাজনের রাজনীতি আমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা হয়েছে। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই সংসদে কে যাবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। বাংলাদেশকে প্রকৃত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ অতীতে কোনো সরকার নিতে পারেনি বলে আক্ষেপ তরুণদের। বলেন, জনবান্ধব সরকার ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। বাংলাদেশের 18 কোটি মানুষ, পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লড়াইয়ে আপনাদের অবদান ইনশাআল্লাহ স্বীকার করব। বাংলাদেশের মাটি ও মানুষের কথা বলার কোন রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে নাই। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল এজন্য প্রয়োজন, কারণ প্রত্যেকটি নির্বাচনে যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটে, সেটাকে পরিবর্তন করার কোন উদ্যোগ কেউ গ্রহণ করে নাই। যারা বড় রাজনৈতিক দল রয়েছে, ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেই, তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে, যে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে ধীরে একটি স্বৈরাচারী আচরণের দিকে নিয়ে যেতে পারে। আমরা যেন সব সময়, আমি সহ আমরা সবাই খুনি হাসিনাকে দেখে যেন শিক্ষা নেই। আমরা আপনাদের কাছে অনুরোধ করি, আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ব এবং একটা জিনিস শুধু মনে রাখবেন, দিন শেষে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি,
তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব। পরে 151 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন। আগামীর বাংলাদেশ এক নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এক দফার ঘোষক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি জনমানুষের দল হবে সেই প্রত্যাশার কথা জানান নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোন রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। নতুন পথ চলায় সবাইকে পাশে চান জুলাই বিপ্লবের অগ্রনায়করা। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। প্রত্যাশা, বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্যজোট এবং গণসংহতি আন্দোলন সহ জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের। তারা বলছেন, গণতন্ত্র বাস্তবায়নে নতুন দলের সঙ্গে কাজ করতে আগ্রহী তারাও। আল মাসুম সবুজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির কর্মী সমর্থক ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে নতুন রাজনৈতিক দল কাজ করবে প্রত্যাশা জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে যে অধিকারের জন্য তারা সংগ্রাম করেছে এবং রক্ত ঝরিয়ে যে সংগ্রাম করেছে, সেই রক্তের মূল্যায়ন হবে যদি এই রাজনৈতিক দলটি সত্যিকার অর্থে মানে জনগণের পক্ষে, মানুষের পক্ষে, মানুষের দাবি দেওয়ার পক্ষে এবং গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো গড়ার যে অঙ্গীকার আমরা তখন শুনলাম, সেই ইনস্টিটিউশনগুলো যদি গড়ে তোলে, যেটা শেখ হাসিনা একবারে ভেঙে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে, তো সেগুলো যদি গড়ে তোলা সম্ভব হয়, গড়ে তোলার ক্ষেত্রে তারা যদি একটা মানে ভূমিকা, শক্তিশালী ভূমিকা রাখে, তাহলে এটাই হবে মানে স্বপ্নের বাংলাদেশ, এটাই হবে একটা সত্যিকারের যে প্রত্যাশা জনগণের, সেই প্রত্যাশিত বাংলাদেশ। তরুণদের নতুন দলের সাথে গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের। আমরা জামায়াত ইসলামী একটি সুস্থ, সাবলীল, গণতান্ত্রিক রাজনৈতিক নীতিতে বিশ্বাসী। সেই হিসেবে একটি নতুন দলের আত্মপ্রকাশ রাজনীতির ময়দানে তাদের এই নতুন পদচারণার এই মহেন্দ্রক্ষণে আমরা তাদেরকে স্বাগতম জানাই এবং শুভকামনা করি। আমরা মনে করি সকল রাজনৈতিক দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক, ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটা জাতীয় ঐক্যের পরিবেশে যদি আমরা এক লক্ষ্যে চলতে পারি, তো আমাদের গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে, মজবুত হবে। এছাড়াও এতে অংশ নেন গণসংহতি আন্দোলন, ইসলামী ঐক্যজোট, খেলাফতে আন্দোলন, খেলাফতে মজলিস, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা যেহেতু আমাদেরকে বড় একটা সাফল্য এনে দিচ্ছেন, একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়, আর যেটা বড় বড় রাজনৈতিক দলের দ্বারা সম্ভব হয় নাই, তাদের জন্য এই জন্য সবারই সহানুভূতি আছে। আল্লামা মামুনুল সাহেবের পক্ষ থেকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে অভিনন্দন জানাচ্ছি। আমি এই দলটির যারা নেতৃত্বে আছেন তাদেরকে বলবো, আমরা যারা বিগত দিনে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রেখেছি, আমরাও আপনাদের বন্ধু, আমরা আপনাদের পূর্বসূরি, আমরাও একই দাবিতে, আমাদের সবার উদ্দেশ্য এক, আমরা সবাই সম্মিলিতভাবে পথ চলতে চাই। আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। আজকে আমরা তাদেরকে শুভকামনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, ভালোবাসা জানানোর জন্য, সমর্থন করার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা আশা করছি দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত নতুন বাংলাদেশ গঠনে তারা তাদের যথাযথ ভূমিকা পালন করবেন।
নতুন রাজনৈতিক দল নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরাও। নতুন যে রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করছে আজকে, এটি অবশ্যই জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন হিসেবেই তাদের আত্মপ্রকাশটি করতে যাচ্ছে। প্রচলিত যে রাজনৈতিক ধারা, সেই ধারা থেকে বেরিয়ে এসে আমরা একটি মর্যাদাভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণে তরুণরা কাজ করবে, সেই প্রত্যাশায় আমাদের আজকে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। সেই স্পিডই থাকবে যে কিভাবে এই দেশটাকে আমরা আসলে সুন্দর করতে পারি। আমাদের স্লোগান হচ্ছে যে দেশে আমাদের ফার্স্ট, বাংলাদেশই ফার্স্ট। আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে প্রস্তুতি আছে এবং মানসিকভাবে সাংগঠনিকভাবে আমরা প্রস্তুত নির্বাচনে লড়াই করার জন্য। আমরা বিশ্বাস করি সকল জনগণ যখন আমাদের সঙ্গে যুক্ত হবে, তখনই আমাদের এই যে নতুন রাজনৈতিক দল এটি আকাঙ্ক্ষা পূরণের জন্য অনেক দূর এগিয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের হাত ধরে নতুন এই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ। ভোটের মাঠে নতুন এই দল কেমন করবে সেটি এখন দেখার বিষয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মানিক মিয়া এভিনিউ, ঢাকা। ঘোষিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির 151 সদস্যের আহ্বায়ক কমিটি। নাহিদ ইসলামকে আহ্বায়ক আর আক্তার হোসেনকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে জায়গা হয়েছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা সকল নেতার। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউতে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সঙ্গে। ওবায়দুল্লাহ মামুন, শুনতে পাচ্ছেন? মামুন, আপনি আমাদের জানাবেন যে আনুষ্ঠানিকতা তো শেষ, তো নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন লক্ষ্য করছেন? সোমা, তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আর লাখো ছাত্র জনতার উপস্থিতির মধ্য দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, সেখানে কিন্তু আনুষ্ঠানিকভাবে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম তারুণ্যের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি, সেটির ঘোষণা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, আপনি জানেন। এবং সেই ঘোষণার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশে যে নতুন এক রাজনৈতিক ধারার চিন্তার কথা তারা বলছেন, এই তারুণ্যের বা তরুণদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, তারা বলছেন যে ক্ষমতার মালিক জনগণ। এটি আসলে কাগজে কলমে থাকলেও বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে গত 54 বছরের রাজনীতিতে এটি আসলে শুধু কাগজে কলমেই ছিল। সেই জনগণকে রাষ্ট্রের যে মালিক, তাদেরকে সেই ক্ষমতার মালিক বানাতেই তা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন। এবং বিশেষ করে বাংলাদেশে যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলি রয়েছে, নতুন রাজনৈতিক দল যে নাগরিক পার্টি, তাদেরও পাশে চেয়েছে নতুন পথ চলায়। তারা বলছেন যে এটি নতুন রাজনৈতিক দল নয়, বরং নতুন ভাবে রাজনৈতিক অঙ্গনে পথ চলা। এই পথ চলায় তারা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলি রয়েছে তাদেরকেও সহযোগিতা চেয়েছেন, তাদেরকেও পাশে চেয়েছেন। এবং আরেকটি বিষয় তারা বলেছেন যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের গণভবনে, জাতীয় সংসদে কারা যাবেন সেটি ভিন্ন কোনো দেশ নয়, বরং দেশের খেটে খাওয়া মানুষ নির্ধারণ করবে কারা আগামীর সংসদে নেতৃত্ব দিবে, কারা রাষ্ট্র পরিচালনা করবে। এটি অন্য কোনো দেশ নয়, বরং দেশের জনগণ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কারা পরিচালিত করবেন। এবং বিশেষ করে আজকের এই নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করলো, যাত্রা শুরু করলো জাতীয় সংসদের সামনে থেকে, তারা কিন্তু বলছেন যে নাহিদ ইসলাম, যিনি নতুন রাজনৈতিক দলের প্রধান অর্থাৎ আহ্বায়ক হিসেবে রয়েছেন, তিনি সুস্পষ্টভাবে বেশ কিছু ধারা, বেশ কিছু কথা তরুণ প্রজন্মের মাঝে, তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেছেন যে আগামীতে এই নতুন যে পথ চলা শুরু হচ্ছে, সেই পথ চলায় উনি সবাইকে পাশে চেয়েছেন। এবং যে তরুণ প্রজন্ম যে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে, যারা রক্ত দিতে জানে, তারা দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত, সেই আহ্বানও জানিয়েছেন আজকের যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই নাগরিক পার্টির কিন্তু আজকে 151 সদস্য বিশিষ্ট যে কমিটি, তার মধ্যে আংশিক কমিটি ঘোষণা করেছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। এবং বেশ কয়েকটি পদেই তারা নাম ঘোষণা করেছেন, বাকি পদগুলো তারা গণমাধ্যমে প্রেস রিলিজের মাধ্যমে তারা জানাবেন, এমনটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা দিয়েছেন। এবং আজকে তাদের যে নাগরিক পার্টির আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু সারা দেশ থেকেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। মিছিলে মিছিলে জনগণ বিভিন্ন বিভাগ, জেলা, শহর, উপজেলা থেকে কিন্তু আজকে সবার গন্তব্য ছিল মানিক মিয়া এভিনিউ, তারুণ্যের মিছিল, তারুণ্যের সমাবেশ। এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়েই কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। এ ছিল আমার কাছে নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সবশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাজনীতিতে একটি ইতিবাচক ধারা সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার। যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। তবে নতুনদের নিয়ে গঠিত বলেই সকল সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি এমন নয় বলে মত দিয়েছেন তিনি। বলেন, রাজনৈতিক দলের সমালোচনা থাকাটা স্বাভাবিক, বরং না থাকাটাই অস্বাভাবিক। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কারো রাজনীতি করার আকাঙ্ক্ষা নেই। কোনো দিক থেকেই নতুন রাজনৈতিক দল কিংস পার্টি নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা। আমার কাছে মনে হয় না যে ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল, এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না। দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্কবিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো? শেখ হাসিনার আমলে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এর জন্য সময় দিতে হবে। তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে এফডিসিতে শাপলা চত্বর হত্যাকাণ্ড শীর্ষক ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম খুন নিয়ে তদন্ত করে যাচ্ছে সরকার, তবে জুলাই হত্যা অগ্রাধিকার পাচ্ছে সরকারের কাছে। তিনি জানান, শাপলা চত্বরে হত্যাকাণ্ডে ঠিক কতজন মানুষ মারা গেছেন তা এখনো নির্ধারিত হয়নি। মৃতের প্রকৃত সংখ্যা নির্ধারণে হেফাজতে ইসলামের গবেষণা করা উচিত বলে পরামর্শ দিয়েছেন প্রেস সচিব। বলেন, ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়। হেফাজতের যারা সেন্ট্রাল লিডার আছেন, তাদের তো রিসার্চ উইং আছে, তারা আসলে নাম ধরে ধরে কারা কারা কতজন মারা গেছে এটা বের করা। সরকার যে কথাটা বলছে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপগুলো বলে যে প্রায় 60 জনের মতো, 60-61 জন মারা গিয়েছে। আর হেফাজত ওনারা বলেন যে এখানে কয়েক হাজার লোক মারা। যারাই যে কোনটা সত্য এটা জানার জন্য যেটা হওয়া উচিত, আমার মনে হয় যে সরকারি ভাবে থেকেও হেফাজতও এখানে একটা রোল আছে। হেফাজতের উচিত জানা, নিজেই রিসার্চ করে বলা যে আসলে কতজন মারা গেছে, কারা কারা মারা গেলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো ঝুঁকিমুক্ত নয়। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে। চট্টগ্রামের JM সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি সব কথা বলেন। রিপোর্ট করছেন শাহেদা পিয়া। চট্টগ্রামের ঐতিহাসিক JM সেন হল প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী, জেলা ও আঞ্চলিক কমিটির নেতাদের ব্যাপক উপস্থিতি। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বিএনপি বিশ্বাস করে দল, মত, ধর্ম, দর্শন যার যার, রাষ্ট্র কিন্তু সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। আমি আবারও বলছি, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। তারেক রহমান বলেন, গত 1 দশকেরও বেশি সময় ধরে স্বৈরাচার বাংলাদেশের জনগণের বুকের উপর চেপে বসেছিল। ছাত্র জনতার আন্দোলনে পালিয়েছে গণহত্যাকারী স্বৈরাচার। পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। স্বৈরাচার পালালেও গণতন্ত্র কিন্তু এখনো সংখ্যামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে
ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু ক্রমাগত অব্যাহত রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। সব ধর্মের মানুষের জন্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বিএনপির বর্ধিত সভা থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। তারা জানান, যাকেই ধানের শীষ দেওয়া হোক তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং নিজেদের মধ্যে হানাহানি না করেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বর্ধিত সভায়। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ 7 বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হল বিএনপির বর্ধিত সভা। সভায় সারা দেশ থেকে আসা তৃণমূলের নেতারা রাজনীতি, সাংগঠনিক অবস্থা এবং নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। বিএনপি নেতারা বলছেন, সভায় বেগম খালেদা জিয়ার বক্তব্য নেতাকর্মীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করেছে। একই সাথে বেগম জিয়াকে নিয়ে নেতাকর্মীদের যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তাও কিছুটা কমেছে। বর্ধিত সভায় বেশ কিছু প্রস্তাবনা পাশ হয়েছে বলে জানান নেতারা। প্রস্তাবনা যেটা পাশ করেছি এটার এখন কপি টাইপড হবে, হওয়ার পরে এটা জাতীয় স্থায়ী কমিটির মিটিংয়ে পাশ হবে। তারপরে এটার কপি যখন তৃণমূল পর্যায় পর্যন্ত আমরা পৌঁছবো তখন এইটাকে অনুসরণ করে মাঠ পর্যায়ের কাজ, সাংগঠনিক কাজ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংকট কাটানোর জন্য যে প্রস্তাবনাগুলো এসেছে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। দলটি আরও ঐক্যবদ্ধ হলো, আমাদের ঐক্য আরও দৃঢ়তর হলো। দ্বিতীয়ত, দীর্ঘদিন যাবৎ একটা রাজনৈতিক দল 6 বছর ধরে কোনো একত্রিত হতে পারছে না, সেই বঞ্চনারও অবসান হলো। এবং যেই মেসেজ অ্যাক্টিং চেয়ারম্যান দিয়েছেন সেটি হলো দলকে সকল অবস্থা ঐক্যবদ্ধ রাখতে হবে এবং একটা মানবিক বাংলাদেশ, আমরা নিরাপদ মানবিক বাংলাদেশ আমাদের লক্ষ্য। একই সাথে তৃণমূলে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তার কিছুটা তুলে ধরেন নেতারা। এর মধ্যে থেকে যে মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কর্মকাণ্ড কেউ যদি করে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। বন্ধু সংগঠন যারা আছে, যারা এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে ছিল, সবার সঙ্গে বন্ধুত্বের হাত প্রসারিত করা আছে আমাদের। কেউ যদি নিজের ইচ্ছায় সরে না যায় তাহলে কাউকে সরানোর বা দূরে রাখার কোনো ইচ্ছা অভিপ্রায় আমাদের নেই। আর যার যার এলাকায় ফিরে গিয়ে নিজেদের মধ্যে ঐক্যকে সুদৃঢ় করে আরও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। এমন কোনো কাজ যেন বিএনপি নেতাকর্মীরা না করে যাতে করে জিয়াউর রহমানের আদর্শের উপর আঁচ লাগতে পারে, যাতে করে বিএনপি বদনাম হতে পারে, সেদিকে তিনি লক্ষ্য রাখার জন্য বলেছেন। আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান বিএনপি নেতারা। নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন সবাইকেই এবং নির্বাচনে যাতে যাকে ধানের শীষ দেওয়া হবে তার প্রতি যেন তারা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে যেন কোনো হানাহানি না করে। বিএনপি এমনই একটি দল, দেশের সবচাইতে জনপ্রিয় বৃহত্তম দল, সুতরাং কেবল দলের মধ্যে যদি অনৈক্য আসে, একজন আরেকজনের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে, সাথে সাথে আমাদের দেশও ক্ষতিগ্রস্ত হবে, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এটাই আমাদের গতকালকের মেসেজ ছিল। যে কোনো মূল্যে দলের ঐক্য ধরে রাখতে তাগিদ দেওয়া হয়েছে বিএনপির বর্ধিত সভায়, এমনটাই জানান দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রোজায় নিত্যপণ্যের দাম চড়েছে। বিশেষ করে ইফতারের অন্যতম উপাদান লেবু, শসা আর বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাড়তি মাছ এবং মুরগির দামও। তবে অন্য বছরের তুলনায় ছোলা, চিনি সহ বেশ কিছু পণ্যের দর নতুন করে বৃদ্ধি পায়নি। স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেলের সরবরাহ। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। রমজান আসলেই কিছু পণ্যের চাহিদা যেমন বাড়ে তেমনি বেড়ে যায় দামও। এ অনেকটাই নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এবারও ব্যত্যয় ঘটেনি তার। তবে রমজানের প্রয়োজনীয় কিছু পণ্যের দাম কমায় স্বস্তির কথাও জানান ক্রেতারা। ছোলা, বেসন আর চিনির দামে সমস্যা না দেখলেও
তেল নিয়ে আছে বিস্তর অভিযোগ, যদিও বিক্রেতারা বলছেন তেলের সরবরাহ স্বাভাবিক হচ্ছে। আলহামদুলিল্লাহ সব জিনিসের দাম একটু কম আছে। যদি এই অবস্থা থাকে সাধারণ জনগণ যারা তারা রোজা ভালো করে রাখতে পারবে, তারা ভালো থাকবে। যে ছোলা ছিল এক সপ্তাহ 110, এখন 100 টাকা। খেসার ডাল ছিল 115-20, এখন 110। ডাবলি ছিল 90, এখন 70। চিনি 160 টাকা, লাল চিনি এখন 140 টাকা। সাদা চিনি 140 টাকা ছিল, এখন 120 টাকা। চাহিদা বাড়তি আর সরবরাহ কমার অজুহাতে মাছের দাম বাড়ার অভিযোগ বিক্রেতাদের। কেজিতে 10 থেকে 20 টাকা বাড়ার কথা বললেও ক্রেতারা বলছেন তার চেয়েও বেশি বেড়েছে মাছের দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 210 ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকায়। ক্রেতারা বলছেন সুযোগ সন্ধানী বিক্রেতাদের বিরুদ্ধে নেই কোনো অভিযান। গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ব্রয়লারের দামটা একটু বেশি আর কি। যেমন হচ্ছে রমজান উপলক্ষে মানুষ অগ্রিম বাজার করতেছে। প্রত্যেক বছরই রমজান আসার আগেই সবকিছুর দাম বেড়ে যায়, তো এইটা আসলে কিছু বলার নাই। 350-400 টাকা করে কিনেছি, আজকে সেটা 550 টাকা বলা হচ্ছে। এরা আসলে সুযোগ সন্ধানী ছাড়া কিছু না, আমাদের মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই। মাছের দাম অল্প কিছু বাড়ছে, তেমন বেশি বাড়ে নাই। ঠিক আছে, গতকাল মাছ আসলে সরবরাহ অনেক দাম কমা ছিল। সবজির বাজারে বেশ কিছুদিন ধরেই স্বস্তি বিরাজ করলেও হঠাৎই দাম বেড়েছে ইফতারের কিছু উপকরণের। লেবু, শসা আর বেগুনের দামে আগুন, সেই তাপ লেগেছে আদা, রসুন ও পেঁয়াজেও। আগে তো 40 টাকা 80 টাকা ডজন বেশি, আর অনেক দাম বেশি। 40 টাকা ছিল, এখন তো 60 টাকা 80 টাকা নিছে এই বেগুনটা। পেঁয়াজ হলো 40 টাকা হয়েছে 50 টাকা, রসুন হয়েছে 220-240, মানে 20 টাকা রসুন বাড়তি। শসা 20 টাকা বাড়লো, মিষ্টি কুমড়ো যেটা কিনা আগে 40 টাকা সেটা 60 টাকা। শসাটা ছিল আপনার হলো গিয়া দেশি ছিল 50 টাকা, দেশি এখন গেছে প্রায় 90-100 টাকা কেজি। রোজায় নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সঠিকভাবে বাজার মনিটরিং এর তাগিদ সচেতন ক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অমর 21-এর বইমেলায় শেষ দিনে জমে উঠেছে বেচা বিক্রি। শেষ সময়ে প্রিয় লেখকের বই কিনতে স্টলগুলোতে ভিড় জমাচ্ছে পাঠক এবং দর্শনার্থীরা। সকাল থেকে শিশুপ্রহর শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। এবারের মেলায় বই বিক্রির পরিমাণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিক্রেতারা। বিস্তারিত থাকছে ফজলে রাব্বির প্রতিবেদনে। প্রাণের বই মেলা, পুরো ফেব্রুয়ারি জুড়ে চলা মেলা পরিণত হয় লেখক, পাঠক আর দর্শকের মিলন মেলায়। এবারের মেলায় শেষ দিন শুক্রবার হওয়ায় ঢল ছিল মানুষের। সকাল 11টায় শিশু প্রহরের মধ্য দিয়ে শুরু হয় মেলার শেষ দিনের কার্যক্রম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শনার্থী ও পাঠকের চাপ। বিকাল নাগাদ মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়। শেষ দিন মেলা প্রাঙ্গণে বাচ্চাদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। থ্রিলার, কিশোর উপন্যাস, সায়েন্স ফিকশন, গল্প উপন্যাস কিনতে দেখা যায় বেশি। তবে পাঠকদের অভিযোগ নতুন বইয়ের সংখ্যা তুলনামূলক কম। সায়েন্স ফিকশন, তারপরে রকিব হাসানের 3 গোয়েন্দা এইসব এবং ভূতের গল্পগুলো। থ্রিলার টাইপের বই কিনেছি একটা, আমার ভাইকে একটা ভূতের বই টাইপ কিনে দেওয়া হয়েছে। আমি এখানে এসে একটি ভূতের গল্পের বই কিনেছি, এখন আমি অনেক খুশি আছি। আগের বইগুলাই দেখছি, ওরকম নতুন চোখে পড়ার মতো বই খুঁজে পাইনি। মেলার প্রথম দিকে বেচা কিনা ছিল তুলনামূলক অনেক কম, তবে শেষ সময়ে বেচা বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন অনেকেই। লাস্ট দিন অনুযায়ী আমাদের এক্সপেকটেশন ছিল যে পাঠক আসবে, বই কিনবে, কিন্তু সেই অনুযায়ী আমরা পাঠক পাচ্ছি না। আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বেচাকেনা এখনো হয়নি। আশা করছি যে বিকেল হতে হতে পাঠক আসবেন, বই কিনবেন। রহস্য, থ্রিলার, সমসাময়িক, রোমান্টিক এই ধরনের বই বেশি যাচ্ছে এবার। দ্য হাউস ওয়ার আই ডাইড ওয়ান্স, কেইগো হিগাশিনোর বই নিয়ে জাপানি থ্রিলার লেখে, তো ওনার বইটা কিনছি। ওনার আগেও বই পড়ছি আমি, তো ওনার ফ্যান মোটামুটি বলা যায়। অনেকেই আসে ছবি তুলতে, এই যে আমাদের খাওয়ার দোকান আছে, এই খাবার দাবার খেয়ে চলে যাচ্ছে। তো আসলে হয় কি, দর্শনার্থী এত বেশি, পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। মেলায় যে পরিমাণ লোক সমাগম আমরা আশা করেছিলাম তার তুলনায় অনেক অনেক কম। মোটামুটি গত বছরের তুলনায় এবছর বেশ ভালো যাচ্ছে। আশা করি পরিস্থিতি যদি ভালো হয় আরো একটু ভালো যাবে মেলা। জুলাই গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ নির্মাণ প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের মেলায় বাড়ানো হয় স্টলের সংখ্যা। গত বছর 642টি প্রকাশনীর বিপরীতে এবার অংশ নেয় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সুস্থতার চেতনায় রাইড ফর গ্লোরি বার্তাকে ধারণ করে কক্সবাজারে প্রথমবারের মতো মেরিন ড্রাইভ রেস 2025 উদ্বোধন করা হয়েছে।
সকালে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় সেনা প্রধান জানান, দেশের তরুণ প্রজন্ম যেন এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুস্থ জাতি এবং দেশ গঠনে ভূমিকা রাখে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশিদের বিশেষভাবে ধন্যবাদ জানান। এই সাইক্লিং প্রতিযোগিতায় 6টি ক্যাটাগরিতে 26 জন নারী, 374 জন পুরুষ সহ মোট 400 দেশি বিদেশি সাইক্লিস্ট এতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। চট্টগ্রামে 2 দফা নামাজে জানাজা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন হয়েছে। প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে। রাউজান গহিরা স্কুল মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান সহ অন্যান্যরা। এর আগে দুপুরে নাসিমান ভবনের দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা নোমানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান 25 ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন। ঢাকায় তার 3 দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshi news-এ সাবস্ক্রাইব করুন, youtube.com/bangladeshi news-এর সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।